আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা গণিতের ভেতরে একটা অংশ কিন্তু আমরা জ্যামিতি করে থাকি। এই যে জ্যামিতি একটা অংশ আমরা করে থাকি, এই অংশটার একটা বড় অংশ জুড়ে আছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের এই যে উপপাদ্যটা, এটা নিয়ে আমাদের কিন্তু দীর্ঘ কয়েক বছর এটার উপরে লেগে থাকতে হয়, কিংবা যেখানে জ্যামিতি আছে সেখানে পিথাগোরাসের উপপাদ্য আছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগবে। তো আজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য এটা শুরু করব। সুতরাং আজ থেকে যেন কনসেপ্টটা তোমার এই পিথাগোরাসের উপপাদ্যের উপরে এটা যেন পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়, সেভাবে তোমরা গুরুত্ব সহকারে দেখবা। তো এখানে দেখো, আমি কয়েকটা সংখ্যা এখানে কিন্তু লিখে রাখছি, 3, 4, 5, আরেকটা 5, 12, 13। এগুলার রহস্য কি, এগুলা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তো পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করার টাইমে আমাদের দুইটা জিনিস খুবই কাজে লাগবে, বা দুইটা জিনিস না জানলে আমরা কিন্তু এটার উপপাদ্য করতে পারবো না। তো প্রথম জিনিসটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ এবং ত্রিভুজের ভেতরে এক্স্যাক্টলি কোনটা? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা সবচাইতে বেশি আমাদেরকে বুঝতে হবে। তারপরে আমাদেরকে কি সম্পর্কে জানতে হবে? চতুর্ভুজের ভেতরে আমাদেরকে জানতে হবে বর্গ নিয়ে, বর্গ সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যদি এই দুইটা জিনিস সম্পর্কে ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমাদের এই পিথাগোরাসের যে সূত্রটা বা পিথাগোরাসের যে উপপাদ্যটা, এটা বুঝতে পারতে অনেক বেশি সুবিধা হবে। সুতরাং তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজটা কি, কিন্তু সমকোণী ত্রিভুজের কোনটাকে কি বলা হয় এটা কিন্তু অনেকে জানো না। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা এক্স্যাক্টলি সমকোণ হয়তো হবে না, একটু বাঁকা হবে, কিন্তু তার সত্ত্বেও তোমরা এটা ধরে নাও একটা সমকোণী ত্রিভুজ। যেটা সমকোণ হচ্ছে এই কোণটা, আমরা যদি নাম দিই এ বি সি, তাহলে এই যে বি কোণটা যেটা আছে, বি কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ কিভাবে প্রকাশ করতে হয় জানো তোমরা? সমকোণ প্রকাশ করতে হয় হচ্ছে এইরকম একটা বর্গ চিহ্ন দিয়ে কিন্তু সমকোণ প্রকাশ করতে হয়। তাহলে একটা সমকোণী ত্রিভুজে সমকোণ কয়টা থাকে? সমকোণ কয়টা থাকে বলো? একটা ত্রিভুজে কিন্তু সমকোণ একটার বেশি সমকোণ থাকতে পারবে না। রাইট অ্যাঙ্গেল কয়টা থাকবে? একটা। তো সমকোণ থাকবে একটি। ঠিক আছে? তারপরে এখানে কিন্তু তিনটা বাহু আছে, তিনটা বাহুকে কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে? তো তিনটা বাহুর একটাকে বলা হয় হচ্ছে লম্ব। আচ্ছা, ভূমি দিয়ে শুরু করি, যেহেতু ভূমির উপরে সবকিছু থাকে। ভূমি একটা হচ্ছে লম্ব, আরেকটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? একটা হচ্ছে অতিভুজ। তো এখানে তোমার সমকোণী ত্রিভুজের সবচাইতে তাৎপর্যকর যে বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ। এই তিনটার ভিতরে সবচাইতে বেশি তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হচ্ছে অতিভুজ। কারণ কি? কারণ হচ্ছে যে তোমার যে সমকোণটা, এই সমকোণের বিপরীত বাহু যেটা, সমকোণের বিপরীত বাহু যেটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো সমকোণ, তোমরা বলো তো, এখানে তোমার এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের ভেতরে সবচাইতে বড় কোণ কোনটা? বলতে পারবে সবচাইতে বড় কোণ কোনটা? হ্যাঁ, সবচাইতে বড় কোণ কিন্তু সমকোণ। এটা সবচাইতে বড় কোণ। বুঝে গেছে? তাহলে এতটুকু যদি বুঝতে পারো, তাহলে দেখো তোমার সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে? 180 ডিগ্রি। এটার ভেতরে তোমার সমকোণ একটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণ কয়টা ডিগ্রি, কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। তার মানে চিন্তা করে দেখো যে অন্যান্য দুইটা কোণের থেকে কিন্তু সমকোণের পরিমাণটা অনেক বেশি, তাই না? যেহেতু সমকোণ একাই 90 ডিগ্রি, আর ওই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, তো সবচাইতে বড় তাহলে কোনটা? সমকোণটা। তাহলে সমকোণটা যেহেতু সবচাইতে বড়, সেহেতু সমকোণের বিপরীত যে বাহুটা হবে, সেই বিপরীত বাহুটা কি হবে? সবচাইতে বড় বাহু হবে। সুতরাং সমকোণের বিপরীত বাহুটা, সবচাইতে বড় বাহুটা ত্রিভুজের, সেটাই কি? অতিভুজ। এটাকে তুমি লিখতে পারো যে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু। ঠিক আছে? সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে এই অতিভুজটা, এবং অতিভুজটাই হচ্ছে কি? সবচাইতে বড় বাহু। ঠিক আছে? সমকোণের বিপরীত বাহু যেহেতু, সেহেতু এটা কি? সবচাইতে বড় বাহু। তোমরা কিন্তু ত্রিভুজের বৈশিষ্ট্যের দিকে পড়ছো যে কোনো যে বাহুটা সবচাইতে বড়, সেই বাহুর বিপরীত কোণ কি? সবচাইতে বড়। কিংবা যে কোণটা সবচাইতে বড়, তার বিপরীত বাহুটা সবচাইতে বড়। যে কোণটা সবচাইতে ছোট, তার বিপরীত বাহুটা সবচাইতে ছোট। এই কনসেপ্টগুলো কিন্তু তোমরা সবাই জানো, তাই না? আচ্ছা, এবার ভূমি কোণটা, লম্ব কোণটা। আচ্ছা, তাহলে এখানে অতিভুজ কোণটা সেটা আগে বলো। তোমার হচ্ছে সমকোণের বিপরীত বাহু, মানে এইটা এসি। এসি বাহুটা কি? অতিভুজ। এসি বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কোণটা? ভূমি আমরা সাধারণত বিসি, অর্থাৎ নিচের তলায় যেটা থাকে ওইটাকে আমরা ভূমি হিসেবে বুঝি, তাই না? কিন্তু এখানে একটা কিন্তু আছে। তো ভূমি হচ্ছে বিসি, আর লম্ব কোণটা এই যে উপরে যে লম্বটা, সেটা অর্থাৎ এ বি, এখানে একটা লম্ব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে,
এখানে একটা কি ব্যাপার আছে, এখানে আমরা অনেক সময় কি করি, ভূমি বা লম্ব অর্থাৎ একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু সবসময় এমন থাকবে, এটা কথা না, এটা কখনো ঘুরে যেতে পারে, এমনে ঘুরতে পারে, অমনে ঘুরতে পারে, যে কোনো ভাবে কিন্তু এটা ঘুরে যেতে পারে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কিন্তু ভূমি আর তোমার হচ্ছে লম্ব এটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? এটা কিন্তু স্বাভাবিক। সো এটা যাতে না হয় সেটার জন্য আমরা কি করলাম, সেটার জন্য আমরা দুইটা, এই যে ভূমি বা লম্ব, এই দুইটাকে দুই নামে ডাকা শুরু করলাম। একটা হচ্ছে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর আরেকটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু। ঠিক আছে, এই দুইটা কনসেপ্ট নিয়ে আমরা একটু দেখবো। তো সন্নিহিত বাহু বলতে কি বোঝায়, এই যে তোমার হচ্ছে আমরা কি বলছি, যে সমকোণী ত্রিভুজটা কিন্তু অলওয়েজ এমন থাকবে না, কখনো এমনে ঘুরে যেতে পারে, অমনে ঘুরে যেতে পারে, যেমনে খুশি তেমনে কিন্তু ঘুরে যেতে পারে। ঠিক আছে, সো তোমরা যদি এইটাকে অ্যাঙ্গেল ধরো, এটাকে যদি একটা কোণ ধরো, তাহলে এই কোণটার বিপরীত বাহু যেটা, এই কোণটার বিপরীত বাহু যেটা, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে লম্ব। আর এই কোণটার সাথে যে বাহুটা আছে, অতিভুজ ছাড়াও এই কোণটার সাথে যে বাহুটা আছে, সেটা কি, সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত মানে কি, সাথের বাহু। আর এই কোণটার বিপরীত বাহুটা কি, বিপরীত বাহু। ঠিক আছে, তো এই কোণটা আবার এটা কিন্তু এই যে বললাম ঘুরেও যেতে পারে, ঘুরে যে দেখা যাচ্ছে তোমার কোণটা তুমি ধরতেছো এইটা, ঠিক আছে, মনে করি এটা আলফা কোণ, তাহলে আলফা কোণের বিপরীত বাহু কিন্তু আবার এটা হয়ে যাচ্ছে, তাই না? আবার আলফা কোণের সন্নিহিত বাহু কিন্তু আবার এটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, সন্নিহিত বাহু মানে যে কোণটা তুমি ধরছো অতিভুজ ছাড়া, ওই অতিভুজ ছাড়া ওইটার সাথে যে কোণটা আছে সেটা কি সন্নিহিত বাহু। আর যে কোণটা তুমি ধরছো ওই কোণটার বিপরীত বাহুটাই হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে, সো লম্ব এবং ভূমির কনসেপ্টের পাশাপাশি এগুলোকে আমরা সন্নিহিত বাহু বলে থাকি, বিপরীত বাহু বলে থাকি। সো এগুলো আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, তো এই যে একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ তো তুমি তুমি এখানে বুঝতে পারছো যে এটা একটা সমকোণ। আচ্ছা, যাই হোক, এইবার আমরা আসি বর্গে। বর্গটা কি, বর্গ কাকে বলে? বর্গ বলতে আমরা কি বুঝি, যার দৈর্ঘ্য, অর্থাৎ যে চতুর্ভুজের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। মনে করো এখানে এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, তাহলে এইটা এটা কি হবে, এটা একটা বর্গক্ষেত্র হবে। ঠিক আছে, অর্থাৎ এইটা যদি তোমার 5 সেন্টিমিটার হয় বা 5 ইঞ্চি হয়, এটা 5 ইঞ্চি হবে, এটা 5 ইঞ্চি হবে, এটা 5 ইঞ্চি হবে। ঠিক আছে, তো অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান এবং কি প্রত্যেকটা বাহু সমান এবং একটি কোণ সমকোণ। একটি কোণ যদি সমকোণ হয় আর প্রত্যেকটা বাহুই যদি সমান হয়, তাহলে কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বর্গের সূত্রে কি জানি, যে যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণই সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ, প্রত্যেকটি বাহুই সমান, তাই তো? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান এবং তাদের একটি কোণ সমকোণ, তাকে কি বলা হয়, বর্গক্ষেত্র বলা হয়। তো এই যে বর্গের যে কথাটা আমি বললাম, যে তোমার যেহেতু বাহু সবগুলো সমান, সেহেতু একটা কোণ যদি তোমার সমকোণ হয়ে যায়, তাহলে কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা কোণই এখানে কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে। সো তখন কিন্তু তোমাকে আর এভাবে ধরে ধরে বলা লাগবে না যে প্রত্যেকটি কোণ সমকোণ বা এই কোণ সমকোণ, ওই কোণ সমকোণ, ওই কোণ সমকোণ, তাই না? তখন আমরা যদি বলি একটি কোণ সমকোণ, সেক্ষেত্রে কিন্তু হবে, কারণ একটি কোণ সমকোণ হলে প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ হয়ে যাবে, যেহেতু বাহুগুলা সব আবার সমান। ঠিক আছে, এখন দেখো, এখন এটার ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? আচ্ছা, আমরা তো জানি যে ক্ষেত্রফল সমান কি লেখা যায়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর দৈর্ঘ্য এইটা, এর প্রস্থ এইটা, তাই না? তার মানে কি, তার মানে এর দৈর্ঘ্যও যা, প্রস্থেও তাই, এর দৈর্ঘ্যেও যা, প্রস্থেও তাই। সুতরাং আমরা কি বলতে পারি, যে আমরা আমরা ক্ষেত্রফল সমান আমরা তো জানি, ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলো? ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, এটা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, সরি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে অর্থাৎ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ক্ষেত্রফল সমান জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা সামন্তরিকের ক্ষেত্রফল সমান জানি আমরা কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো, আয়তক্ষেত্রের। আর এখানে দৈর্ঘ্যও যা, প্রস্থও তাই, তার মানে প্রস্থ সমান আমরা দৈর্ঘ্য লিখতে পারি। তো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্য স্কোয়ার হয়। ঠিক আছে, এইবার এখানে দেখো, এখানে তাহলে তোমার দৈর্ঘ্য 5, তার মানে ক্ষেত্রফল কত, 5 স্কোয়ার। বুঝে গেল, তার মানে 5×5 = 25। ঠিক আছে, অর্থাৎ 5 স্কোয়ার, এটা হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল জিনিসটা বুঝতে পারছো? ক্ষেত্রফল, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু বর্গের প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সব সমান, সুতরাং আমরা এটার ক্ষেত্রফল লিখতে পারি প্রস্থ গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ বাহু স্কোয়ার। ঠিক আছে, এক কথায় হচ্ছে একটা বাহুর বর্গ, যে কোনো একটা বাহুর বর্গ করলেই তুমি বর্গক্ষেত্রের কি পেয়ে যাবা, ক্ষেত্রফল পেয়ে যাবা। এই যে বর্গ, আমরা স্কোয়ার বা বর্গ জানি, তাই না? ম্যাথমেটিক্যালি আমরা কি বর্গ পড়ে আসছি না? তোমরা যে বীজগণিত পড়ছো, বীজগণিতের ভিতরে কি পড়ছো, বর্গ পড়ছো না বলো? তো ওই যে বর্গটা তুমি পড়ছো,
ওই বর্গটা কিন্তু এই বর্গটাই, ঠিক আছে? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে বর্গ মানে স্কোয়ার মানে হচ্ছে তোমার হচ্ছে উপরে এরকম 2। এটা কেন হয় তুমি বুঝতে পারছো? যে কোনো কিছুর বর্গ মানে তার মাথায় স্কোয়ার, এটা কেন হয় আশা করি বুঝতে পারছো। বাহু স্কোয়ার অর্থাৎ ফাঁকা ঘর স্কোয়ার মানে হচ্ছে সেটার বর্গ। আচ্ছা যাই হোক, তো এই ছিল আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ নিয়ে এবং হচ্ছে বর্গ নিয়ে বেসিক ধারণা। এইবার আমরা যাবো হচ্ছে পিথাগোরাসের সূত্র নিয়ে এবং দেখবো যে 3, 4, 5 এবং 5, 12, 13 এটার মাহাত্ম্যটা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু এই যে সমকোণের ব্যাপারটা যেটা আমরা এই মাত্র আলোচনা করলাম, এটা কিন্তু খুবই কাজে লাগবে। সো গত লেকচারটা যারা দেখোনি তারা কিন্তু আগে যেটা দেখে নিবা। এই পর্যায়ে আমরা আলোচনা করবো পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। তো এখানে তোমরা 3টা সংখ্যা দেখতে পাচ্ছ, তিনটা তাই না, 3টা করে সংখ্যা দেখতে পাচ্ছ। আচ্ছা, তার আগে আমরা কিছু গল্প করে নেব। আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করছি, এই পিথাগোরাসের উপপাদ্যটা কি, কোথা থেকে আসলো, এর উৎপত্তিটা কোথায় হয়েছে, কি দরকার এটা আবিষ্কার হয়েছে, বা এখনই বা কি দরকার, সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করবো। তো পিথাগোরাসের উপপাদ্যটা এই বিষয়টা কিন্তু 100-200 বছরের না, কয়েক হাজারের বছরের না, বরং এটা হচ্ছে তোমার পুরো আজ থেকে প্রায় 4000 বছর আগের ঘটনা, 3500 থেকে 4000 বছর আগের ঘটনা, ঠিক আছে? তখন ব্যাবিলিয়ন সভ্যতা, ইরাক কিংবা হচ্ছে মিশরের কথা চিন্তা করো। তো সেখানে যখন ভূমি পরিমাপ করা হতো, জমি জায়গা পরিমাপ করা হতো, তখন কিংবা কোনো দালান বা কোনো কিছু বানানো হতো, তখন একটা কি দরকার হতো, একটা লম্ব দরকার হতো, একটা পারফেক্ট পারপেন্ডিকুলার বা একটা পারফেক্ট লম্ব এর কিন্তু প্রয়োজন হতো, ঠিক আছে? তো এই যে একটা পারফেক্ট লম্ব এটার প্রয়োজন হতো, তখন তো আর কি ছিল না, তখন তো আর চাঁদা ছিল না, তাহলে তারা কেমনে এটা পরিমাপ করবে? তো এটা পরিমাপ করার জন্য তাদের কাছে কিছু ম্যাজিকের মতো কিছু সংখ্যা ছিল, সেটা হচ্ছে 3, 4, 5 কিংবা 5, 12, 13 যেটাই বলো না কেন, 3, 4, 5। তারা কি করে দেখো, 3, 5, 3, 4, 5, ঠিক আছে? এটাকে যোগ করলে কত হয় বলো? 9। দেখো 5 আর 4 9, 9 আর 3 কত হয়? 10, 11, 12, তাই না? তো তারা কি করতো, তারা হচ্ছে একটা দড়ি নিত। দেখো কেমনে তারা এইরকম একটা সোজা বা একটা সমকোণ তারা কেমনে বানাইতো, একটা পারফেক্টলি তারা যদি একটা আয়তকার শেপ তাদেরকে বানাইতে হয়, তাহলে সেটার জন্য কি করা উচিত দেখো তো? সেটার জন্য কিন্তু একটা সমকোণ আগে দরকার, ঠিক আছে? দুইটা সমকোণ আগে দরকার, দুই দিকে। একটা সমকোণ যদি হয়ে যেত, আরেক দিকে আরেকটা কিন্তু খুব সহজে হয়ে যেত। তো এইটা কেমনে বানাইতো তারা? এই যে এইটা মনে করো একটা দড়ি, ঠিক আছে? এই দড়িটাকে তারা কি করতো, প্রথমে 12 ভাগ করতো। কয় ভাগ করতো? 12 ভাগ করতো, মানে 12টা মনে করো গিরা দিত, সমান সমান দূরত্বে 12টা গিরা হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে? সমান সমান দূরত্বে 5টা গিরা হবে। তারপরে তারা কি করবে, প্রথম 3টা নিবে, ঠিক আছে? তারা প্রথম 3টা নিবে, এই পর্যন্ত নিবে। তারপরে কি করবে, তারপরে 4টা নিবে, 1, 2, 3, হ্যাঁ, তারপরে নিবে কয়টা? 4টা। সরি, 3টা নিতে গেলে এই পর্যন্ত নিতে হবে। আচ্ছা, তো তারপরে নিবে হচ্ছে 4টা, তারপরে নিবে কয়টা? 5টা। 3 আর 2 5, তারপরে নিবে 5টা। এইবার তারা কি করবে, এক জায়গায় ধরবে, দড়িটা ধরে এটাকে এই পাশে ঘুরিয়ে আনবে। এই পাশে ঘুরিয়ে আনলে কি হবে, এরকম একটা শেপ হবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে এইটাকে ঘুরিয়ে আনার পরে এইখান থেকে এতটুকু বাকি থাকে না, এতটুকু দিয়ে যারা এইখানে ধরবে, এইখানে ধরলে তাদের কি তখন তো কি হয়ে যাবে বলতো? একটা পারফেক্টলি পারপেন্ডিকুলার অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ কিন্তু তাদের হয়ে যাবে। এখন সমকোণী ত্রিভুজের দরকার কি? আর পারফেক্টলি আয়তকার ক্ষেত্র তৈরি করার জন্য, পারফেক্টলি লম্ব তৈরি করার জন্য, লম্ব অনেক বিল্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু বিল্ড করবা তুমি বা কোনো কিছু বানাবা, কোনো স্থাপনা বা স্থাপত্য বানাবা, সেটার জন্য কিন্তু লম্ব এটা না হলে কিন্তু হবে না, একটা পারফেক্ট লম্ব না হলে কিন্তু সেটা টিকবে না। সো তোমার এই যে জ্যামিতি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যেন তোমার শেপ বা আকার আকৃতিগুলার একটা নির্দিষ্ট নির্দিষ্ট আকৃতিতে যেন সেটা থাকে, যেন সেটা পারফেক্টলি স্থাপন যেন হয়। তো এই যে নিয়মটা, ঠিক আছে, তখন থেকে যে নিয়মটা প্রচলিত হয়ে আসছে, এটা কত বছর আগে জানো? এটা খ্রিস্টপূর্ব 1800 বছরেরও আগে। 1800 বছর, এটা কিন্তু খ্রিস্টপূর্ব, তার মানে 2025। তো তোমার হচ্ছে 4000, প্রায় 4000 বছর আগে, ঠিক আছে? প্রায় 4000 বছর আগে কিন্তু এইভাবে তারা কাজগুলো করে থাকতো। তো পিরামিড তো তোমরা সবাই দেখছো, তো পিরামিড তৈরির টাইমে এটা তখন কিন্তু পারফেক্টলি যখন অ্যাঙ্গেল করতে হয়েছে, রাইট অ্যাঙ্গেল যখন করতে হয়েছে, তখন কিন্তু তাদের এই নিয়মটা কিন্তু লাগছিল, ঠিক আছে? এইটা একটা বড় প্রমাণ। তো তারপরে প্রাচীন ভারতে এটাকে কিভাবে এটাকে আবিষ্কার করে বা কেমনে এটার খোঁজ করে দেখো। তো প্রাচীন ভারতে এরকম একটা যখন আয়তকার ক্ষেত্র নেওয়া হয়, তখন আয়তকার ক্ষেত্রের দেখো এই একটা কর্ণ, তাই না? এই আয়তের একটা কর্ণ না বলো? হ্যাঁ, এই কর্ণের উপরে একটা বর্গ আঁকা হয়। তারপরে বাকি দুইটা বাহুর উপরেও দুইটা বর্গ আঁকা হয়। বর্গ আঁকার পরে সেখানে দেখা যায় যে এই কর্ণের উপরে যে বর্গটা আঁকা হয়েছিল, ঠিক আছে, সেইটার যে ক্ষেত্রফল, বাকি দুইটা বাহুর উপরে যে বর্গক্ষেত্র আঁকা হয়েছিল, সেইটার দুইটা ক্ষেত্রফলের যোগফল কিন্তু সমান, ঠিক আছে? সো এর অবজারভেশনটা কিন্তু আগে থেকে ছিল, ঠিক আছে? এই যে পিথাগোরাস, ঠিক আছে, পিথাগোরাস বা হচ্ছে তিনি যে গ্রিসে বা গ্রিকে জন্মগ্রহণ করেন। তো তার
জন্মেরও কিন্তু 1000 বছর আগে তার এই থিওরিটা কিন্তু ছিল। এমন না যে পিথাগোরাস এই থিওরিটা আবিষ্কার করছে নতুন, সেটা কিন্তু না। ঠিক আছে, পিথাগোরাসের জন্মেরও 1000 বছর আগে থেকে কিন্তু এই যে তোমার হচ্ছে নিয়ম কানুন নীতিমালা এই সবগুলো কিন্তু ছিল। ঠিক আছে, মানে এটার ব্যবহার কিন্তু এনার জন্মেরও 1000 বছর আগে থেকে কিন্তু হয়ে আসছে। ঠিক আছে, এমন না যে পিথাগোরাস আবিষ্কার করছে তাই পিথাগোরাসের থিওরি নামে পরিচিত। তাহলে পিথাগোরাসের থিওরি বা পিথাগোরাসের উপপাদ্য নামে কেন পরিচিত? কারণ পিথাগোরাস তার জন্মের পরে তিনি এবং তার দল, ঠিক আছে, তিনি এবং তার দল কি করেন? তার দল এই যে এই ধারণাটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করেন, গাণিতিকভাবে তারা এটাকে প্রমাণ করেন বা জ্যামিতিকভাবে তারা এটাকে প্রমাণ করেন। তো এই প্রমাণ করার ফলে এর আগে তো ব্যবহার করে আসছে, ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু প্রমাণ করে না। এর আগে এটা মানুষ জানতো কিন্তু কেউ প্রমাণ করে নাই। যেহেতু পিথাগোরাস সর্বপ্রথম এটাকে প্রমাণ করছে, সেহেতু এটাকে কি বলা হয়? পিথাগোরাসের থিওরি বা পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। ঠিক আছে, পিথাগোরাম থিওরাম। আচ্ছা, তো এখানে দেখো প্রথমে ওই যে ব্যাবিলিয়ন সভ্যতা ইরাকের দিকে এই নিয়মে কিন্তু স্থাপনাগুলো তৈরি করা হতো। ঠিক আছে, বা কোনো জমি সুন্দরভাবে মাপা হতো। ঠিক আছে, বা খুব পারফেক্টলি কোনো একটা লম্ব তৈরি করা হতো, খুব পারফেক্টলি একটা আয়তাকার ক্ষেত্র তৈরি করা হতো। তখন তো চাঁদা ছিল না, তখন এই নিয়মে করা হতো। ঠিক আছে, তারপরে প্রাচীন ভারতে এই বিষয়টা দেখা হয়। প্রাচীন ভারতে একজন বিজ্ঞ গণিতবিদ কিন্তু এই বিষয়টা প্রমাণ করেন যে কোনো একটা আয়তের যে কর্ণটা, এই কর্ণের উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, ঠিক আছে, তার মানে এটা দৈর্ঘ্য মনে করো, কর্ণের দৈর্ঘ্য মনে করো 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে বর্গক্ষেত্রটা আঁকাবে এটার উপরে, বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা বাহু কি 10 সেন্টিমিটার করে হবে, তাই না? তার মানে মনে করো 10 সেন্টিমিটার। তাহলে ওইটার ক্ষেত্রফল কত? ওইটার ক্ষেত্রফল কত বলো? যে তোমার হচ্ছে বর্গটা এর উপরে আঁকবে, সেটার ক্ষেত্রফল হবে কত? 100, তাই না? আর বাকি যে বাহুগুলা, ওই বাহুগুলার উপরেও মনে করো আঁকবে। মনে করো আঁকানোর পরে কি হবে? ওই বাকি বাহু গুলার বর্গ, সেটা সমষ্টি হচ্ছে কি এই তোমার হচ্ছে কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটা আঁকানো হয়েছে ওই বর্গক্ষেত্রটা সমান। ঠিক আছে, তো এটা গেল প্রাচীন ভারত এবং ব্যাবিলনে। তারপর পিথাগোরাস এটাকে প্রমাণ করেন। এখন তিনি কিভাবে এটাকে প্রমাণ করেন সেটাই আমরা দেখবো। তারপর প্রাচীন চীনেও কিন্তু এটার আরেকভাবে বা বেশ কয়েকভাবে কিন্তু এটাকে প্রমাণ করা হয়েছে। তো এই যে পিথাগোরাসের যে থিওরিটা, এটাকে কিন্তু কয়েকভাবে প্রমাণ করা হয়েছে। তো দেখো এই থিওরামটা ঠিক এইরকম যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেমনে তারা পারফেক্টলি একটা রাইট অ্যাঙ্গেল বা একটা সমকোণ তারা কেমনে তৈরি করলো, তাই না? তো দেখো এটা কিন্তু আজ থেকে 4000 বছর আগের কনসেপ্টটা। এটা যে কেমনে একটা রাইট অ্যাঙ্গেল বা একটা সমকোণ ত্রিভুজ তৈরি করা যায়। তো যাই হোক, মনে করো এটা একটা সমকোণ। ঠিক আছে, এটা একটা কি সমকোণ। তো এইটা যদি একটা সমকোণ হয়, এটা দিয়ে আমরা বোঝাবো, ঠিক আছে, যে এটা একটা সমকোণ। এটা যদি একটা সমকোণ হয়, এই সমকোণের উপরে তুমি যদি একটা বর্গক্ষেত্র আঁকাও, সমকোণের উপরে তুমি যদি একটা বর্গক্ষেত্র আঁকাও, সরি বেশ কিছু উলটপালট হয়ে যাচ্ছে। তো বর্গক্ষেত্র আঁকানো মানে কি? মানে হচ্ছে তোমার এই যে অতিভুজ তোমার যদি কত অতিভুজ মনে করো তোমার যদি 13 হয়, ঠিক আছে, তাহলে এই যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই কি হবে? 13 হবে, তাই না? প্রত্যেকটা বাহুই 13 হবে। তাহলে এই যে ভেতরের যে ক্ষেত্রটা আছে, ভেতরের যে এরিয়াটা বা যে জায়গাটা হবে, এই জায়গাটা কত বর্গ বলো? 13 বর্গ, তাই তো? 13 বর্গ। 13 বর্গ মানে কি 169 মেবি, রাইট? আচ্ছা, তাহলে দেখো একটার হবে কত? একটার হবে হচ্ছে মনে করো এটা 5, এটা মনে করো 12, জাস্ট ধরে নাও। ঠিক আছে, এটা মনে করো 5, এটা মনে করো 12। তাহলে এইটার উপরে আমরা যে বর্গক্ষেত্রটা আঁকবো, ঠিক আছে, এইটার উপরে আমরা যে বর্গক্ষেত্রটা আঁকবো সেইটার প্রত্যেকটা বাহুই কিন্তু 5 হবে। বোঝা গেল? প্রত্যেকটা বাহুই 5 হবে। তারপরে এইটার উপরে আমরা যদি কোনো একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে কিন্তু এইটার প্রত্যেকটা বাহুই কি হবে? 12 হবে। প্রত্যেকটা বাহুই হবে 12, প্রত্যেকটা বাহুই হবে 12। বোঝা গেল? সো দেখো তুমি এখানে এইটাতে যেটা আঁকছো, অর্থাৎ কিসের উপরে? তুমি এখানে অতিভুজের উপরে যে বর্গটা আঁকছো, অর্থাৎ যে এরিয়াটা বা যে জায়গাটা এখানে দখল করে রাখছে, ঠিক আছে, এবং অন্য বাকি যে দুইটা বাহুতে যে জায়গাটা দখল করে রাখছে এই বর্গগুলোতে, ঠিক আছে, এই টোটাল যে জায়গাটা সেটা কি এইটার জায়গার সমান হবে। ঠিক আছে, তার মানে কি বলা যায়? দেখো, তার মানে বলা যায় যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এটা বলা যায় যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? সমান সি স্কোয়ার। ঠিক আছে, দেখো এ স্কোয়ার মানে এখানে 13 স্কোয়ার মানে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার। আর এখানে তোমার সরি, এটা তো সি স্কোয়ার, এটা সি স্কোয়ার, এটা এ স্কোয়ার মানে কি? এখানে এ স্কোয়ার মানে 5 স্কোয়ার। আর এখানে কি? এখানে এটা হচ্ছে বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে এখানে 12 স্কোয়ার। তাহলে দেখো এখানে তোমার যেটা হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার যোগ বি স্কোয়ার মানে হচ্ছে কত? বি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার সমান সমান কি হবে? সমান হবে সি স্কোয়ার মানে 13 স্কোয়ার। এবার দেখো তো মেলে কিনা, এই দুই সাইড মেলে কিনা একটু দেখো তো। 5 5 25 যোগ 12 12 144 সমান কত? সমান কত হয় দেখো? 13 13 169, তাই তো? আচ্ছা, 5 9 হাতে কিছু নাই, 6 169। দেখো এইটা সমান 169, আবার 13 স্কোয়ার মানে 169। তার মানে আমরা কিন্তু এই যে আমরা এই সমীকরণটা লিখলাম,
এই সমীকরণটা কিন্তু এই ক্ষেত্রে মিলে গেছে, বুঝতে পারছো? এই সমীকরণটা অলওয়েজ কিন্তু মিলে যাবে। তোমার সমকোণী ত্রিভুজ যেমনই হোক না কেন, তোমার ওইখানে একটা সমকোণ থাকলেই, ঠিক আছে, বা যত বড়ই হোক না কেন, বা সেগুলোর অ্যাঙ্গেল যেমনই হোক না কেন, জাস্ট সমকোণী ত্রিভুজ হইলেই কিন্তু তোমার এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা অনুযায়ী কিন্তু তোমার বাহুগুলা হবে। তার মানে এখানে তোমার যদি যে কোনো দুইটা বাহুর মান তোমার দেওয়া থাকে, তাহলে কিন্তু অপর বাহুটা, ত্রিভুজের অপর বাহুটার মান কিন্তু তোমরা বার করতে পারবা। অর্থাৎ তোমার যদি লম্ব জানা থাকে, ভূমি জানা থাকে, তুমি অতিভুজ পাবা। তোমার যদি অতিভুজ লম্ব জানা থাকে, তুমি ভূমি পাবা। তোমার যদি অতিভুজ ভূমি জানা থাকে, তাহলে তুমি লম্ব পাবা, তাই না? এইভাবে কিন্তু তোমরা এই সমীকরণটার মাধ্যমে যে কোনো দুইটা জিনিসের মান জানা থাকলে তুমি অপরটার মান কিন্তু বের করতে পারবা। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এখানে দেখো, এখানে তোমার যেটা সব থেকে বেশি বুঝতে হবে যে কোনো একটা, এটা কি, এটা যেখানে একটা সমকোণী ত্রিভুজের উপরে, একটা অতিভুজের উপরে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকাই, তাই না? একটা যদি বর্গক্ষেত্র আঁকাই, সেই ক্ষেত্রটা যে জায়গা জুড়ে রাখবে, অপর দুইটা বাহুর উপরে বর্গক্ষেত্র আঁকালে যে জায়গা জুড়ে থাকবে, তাদের ওই সমষ্টিটা হচ্ছে এই অতিভুজের উপরে যে জায়গা জুড়ে থাকবে সেটা সমান। অর্থাৎ এইখানে তোমরা যদি মনে করো যে অনেক কিছু চিটাইলে বা বিছাইলে, এইবার ওইখান থেকে নিয়ে তোমরা এইটা কিন্তু হুবহু পূর্ণ করতে পারবা, সম্পূর্ণটা পূর্ণ করতে পারবে। কিংবা এখানে তুমি কোনো কিছু দিলা, চাল ডাল গম যাই দাও না কেন, দিয়ে সাজিয়ে এইবার এখান থেকে তুলে নিয়ে এখানে দিয়ে কিন্তু সবগুলা কি করতে পারবা, ভরাইতে পারবা, ঠিক আছে, পুরোটাকে সুন্দর মতো ভরাইতে পারবা। অর্থাৎ ক্ষেত্রফলগুলো সমান হবে। ক্ষেত্রফল মানে বুঝো না? তো এই হচ্ছে তোমার মোটামুটি ধারণা আমরা পেলাম যে তোমার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা কি, এবং আমরা জানলাম যে পিথাগোরাসের উপপাদ্যটার যে ইতিহাস নিয়ে একটু জানলাম।